নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি অন্তরা সকলকে স্বাগত জানাই। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকে ঠাকুরের কথা শুরু করার আগে আমি কিছু নিজের কথা আপনাদেরকে বলতে চাই। ছোটবেলা থেকে বাড়িতে রাম ঠাকুরের পুজো দেখে বড় হয়েছি, কিন্তু বিয়ের আগে অবধি আমার দীক্ষা নেওয়া হয়নি। আমার বিয়ে প্রবাসী বাঙালির বাড়িতেই হয়, কিন্তু তারা তখন কলকাতায় সেটেলড হয়। বাড়িতে শুধু আমার বর এবং শ্বশুরমশাই। আমার শাশুড়ি বিয়ের কিছু বছর আগেই চলে গেছিলেন। আমি তাকে দেখিনি, শুধু তার কথা শুনেছি। মা বিয়ের সময় আমাকে রাম ঠাকুরের ফটো ও মা লক্ষ্মীর ফটো দিয়েছিলেন, এবং আমার এক মাসি আমাকে বাবা লোকনাথ বাবার ফটো দিয়েছিলেন। বলেছিলেন পরে বাড়িতে গিয়ে তাহাদের যেন আমি পুজো করি। বিয়ের কিছু মাস পরে আমি আমার বরকে পুজো করার কথা বলি। তখন ও আমাকে একটি ঠাকুরের আসন কিনে দেয়। আমি সেই আসনে তাহাদেরকে নিজেই প্রতিষ্ঠা করে পুজো আরম্ভ করি। তখন আমার ফাদার মানে আমার শ্বশুরমশাই আমার হাতে একটা কাপড়ে মা দশভুজা, রামকৃষ্ণদেব, মহা সারদাময়ী, স্বামী বিবেকানন্দের ফটো হাতে তুলে দিয়ে বলেন আমার শাশুড়ি মা তাহাদের পুজো করতেন। কোনো দীক্ষা নেননি, কিন্তু তিনি তাহাদের পুজো করতেন। আমিও তখন এক আসনে তাহাদেরকে বসিয়ে পুজো আরম্ভ করি, এবং দিনে দিনে পুজোও বেড়ে যায়, ঠাকুরও বেড়ে যায়। এইভাবেই আমার পুজো চলতে থাকে। ঠাকুরের কৃপা আমি আমার স্কুল জীবন থেকে বিবাহিত জীবনে যখনই কোনো বিপদে পড়েছি তখন ঠাকুর আমাকে রক্ষা করেছেন, এবং সেই জন্য বিয়ের পর আমি আমার বাবার সাথে গিয়ে শ্রীমৎ অশোক চট্টোপাধ্যায়ের কাছে ঠাকুরের দীক্ষা নিই। আমি কাউকে জোর করিনি, কিন্তু আমার বর এবং ছেলেও তাহার দীক্ষায় দীক্ষিত হন। 1 বছর আগে আমি যখন ঠাকুরের কথা চ্যানেলটি শুরু করি তখন কোনো আশা নিয়ে করিনি। আমার ঠাকুর সম্পর্কে জ্ঞান খুবই স্বল্প, শুধু ঠাকুরের নাম জানি, আর কিছু না। তখন আমি বিভিন্ন বই সংগ্রহ করে ঠাকুরের কথা বলতে শুরু করি, এবং আপনাদের এত সাপোর্ট পাই যে দিনে দিনে প্রতিদিনই ঠাকুরের পাঠ না করলে আমারও ভালো লাগে না। আমি সেদিন বাপের বাড়িতে গিয়ে আমার দিদার চৈতন্য চরিতামৃত বইটি সংগ্রহ করে নিয়ে আসি। ঠাকুরের মুখে মহাপ্রভুর কথা, গীতার কথাও শুনেছি। আমার মনে হলো যে আপনাদেরকে যদি ওই কথা বলি আপনাদেরও ভালো লাগবে। হয়তো অত ভালো করে আমি বলতে পারবো না চরিতামৃত, কিন্তু আমি তার সম্পর্কে জানতে পারবো। স্কুলে পাঠ্যপুস্তকে যেটুকু পড়েছিলাম খুবই স্বল্প, সেই জন্যই আমি শুরু করেছিলাম। কিন্তু আমার বন্ধুরা রাম ঠাকুরের কথা শুনতেই বেশি আগ্রহী, তার জন্য আপনাদের মতামত আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। তাই আজ আমি চরিতামৃত কিছুদিন বন্ধ করে ঠাকুরের কয়েকটি পর্ব আপনাদেরকে শোনাবো। পরে আবার কিছুদিন পরে যখন চরিতামৃত শোনাবো তখন একটু শুনবেন, তাহলে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। শুরু করছি আজকের ঠাকুরের কথা। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে রামভাই স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর ফণীন্দ্র কুমার মালাকারের কথায় সঙ্গে থাকুন। 1345 বাংলা সনের ফাল্গুন মাসে একদিন সন্ধ্যার সময় আমিও ঠাকুরভাই মনিন্দ্র বুড়িগঙ্গার পাড়ে ভ্রমণ করিয়া ঢাকা সদরঘাট দিয়ে আসিবার সময় বাংলা বাজারের মোড়ে জেনারেল পোস্ট অফিসের সামনে মাধবদাকে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, ঠাকুরের কোনো খোঁজ খবর জানেন কি? মাধবদা কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, ঠাকুর আমার বাসায় আছেন, তিনি খুব অসুস্থ, কাহারও নিকট বলিতে বারণ করিয়াছেন। ঠাকুরভাই বলিলেন, এমত অবস্থায় আমরা গিয়া ঠাকুরকে বিরক্ত করতে চাহি না, বলিয়া আমরা আমাদের গন্তব্যপথে চলিয়া আসিলাম।
পরদিন ঠিক ওই রকম সময় ওই স্থানে মাধবদাকে দেখা গেল, যেন কাহারও প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন। আমরা নিকটবর্তী হতেই তিনি বলিলেন, ঠাকুর তোমাদের ডাকিয়ে আছেন। আমরা তাহার সঙ্গে বাসায় যাইয়া ঠাকুর প্রণাম করিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, শুনিয়াছি আপনার শরীর খারাপ, কি হইয়াছে? পা দুইখানি কাপড়ে পাট দিয়া বাঁধিয়া রাখছেন, খুব ব্যথা করিতেছে বুঝি? ঠাকুর বলিলেন, হ, কিছুদিন যাবৎ ব্যথাটা খুব বাড়াবাড়ি করতে আছে। অদৃষ্টের ভোগ ভুইগা না গেলে ঋণ শোধ হইবে না। আমরা কাপড়ের পাড় খুলিয়া পা টিপিতে আরম্ভ করিলাম। কিছুক্ষণ পর ঠাকুর বলিলেন, বোধ হইতে আছে আজ রাতে আর আসব না। রাত্রি 9টায় আমরা উঠে দাঁড়াইলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বাসা নিয়েছেন কোনখানে? বলিলাম, মিটফোর্ড রোডে। ঠাকুর বললে, বেশি দূর না, 2 বেলাই আসবেন। তারপর হইতে প্রতিদিন সকালে 8টায় ও দুপুরের পর 3টায় ঠাকুরের নিকট যাইতাম এবং পদসেবা করিতাম। একদিন 1 বোতল মারমাইড লইয়া ঠাকুরকে দিলাম। তিনি কৃপা করিয়া গ্রহণ করিলেন। কিছু সময় পরে দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছেন। ঠাকুর বলিলেন, চলেন বুড়িগঙ্গার ধারে একটু ভ্রমণ কইরা আসি। ঠাকুর ভাই কাপড়ের জুতা পায়ে পরাইয়া দিলে ঠাকুর রওনা হইলেন। আমরা পেছনে চলিলাম। বুড়িগঙ্গার তীরে যাইয়া পাকা রাস্তা দিয়া ধীরে ধীরে হাঁটিতে লাগিলেন। প্রায় মাইলখানেক যাইয়া ঠাকুরের পুনরায় বাসায় ফিরিয়া আসিলাম। এইভাবে ঠাকুরকে লইয়া আরও 3 দিন ভ্রমণ করিলাম। একদিন ভ্রমণকালে ঠাকুর বলিলেন, মুসলমান বাদশাহ জাহাঙ্গীরের আমলে এই শহরের নামকরণ হইয়াছিল জাহাঙ্গীরবাদ। ঢাকা শহর থাইকা প্রায় 2 মাইল পশ্চিমে জাহাঙ্গীরের প্রাসাদ ছিল, প্রমোদ উদ্যান ছিল, সৈন্য থাকবার কেল্লা ছিল। ওই স্থানে বাস করার সময় জাহাঙ্গীরের এক কন্যা মৃত্যুমুখে পতিত হইলে ওই স্থানে কবর দেওয়া হয়েছিল। কালক্রমে সব নষ্ট হয়েছে। ভগ্নাবশেষ কেল্লা ইত্যাদি এখনও দেখতে পাওয়া যায়। একদিন ভ্রমণ শেষে মাধবদার বাসায় যাইবার সময় ঠাকুর ভাই বলিলেন, আমি আগামীকাল ভোরের ট্রেনে চলে যাব, ফোনই থাকবে। ঠাকুর বলিলেন, আসেন গিয়া, ফণিবাবু ব্যবসাদার মানুষ, ব্যবসা নিয়া থাকব, আমি একা একা পইরা থাকুম। আমরা হাসিয়া উঠিয়া প্রণাম করিয়া বিদায় লইলাম। আমি প্রতিদিন দ্বিপ্রহরে যাই, বিকাল 5টায় চলিয়া আসি। একদিন ঠাকুর 1 চামচ আচার আমার দিকে বাড়াইয়া ধরিলে আমি হাত পাতিয়া লইয়া মুখে দিয়ে বললাম, আমি বিন্দুমাত্র স্বাদ পাই না। ঠাকুর বলিলেন, স্বাদের জন্য কিছু খাইতে নাই, স্বাদ আসক্তিবর্ধক, খাওয়ার জন্য খাইতে হয়। পরদিন যাইয়া দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছেন। আমি প্রবেশ করতেই ঠাকুর হাঁটা শুরু করিলেন। আমি পেছনে চলিলাম। ঠাকুর বাংলা বাজারের মোড়ে আসিয়া আমাকে বলিলেন, সিদ্ধেশ্বরী মাতার বাড়ি আমাগরে নিয়া গিয়া ওইখানে 8 ঘণ্টা বিলম্ব কইরা আবার এইখানে আইনা দিব। এর জন্য ভাড়া কত নিব একটা ঘোড়ার গাড়িওয়ালার সঙ্গে ভাড়া ঠিক কইরা গাড়ি নিয়ে আসেন। আমি একজন গাড়িওয়ালার সঙ্গে দর ঠিক করিয়া মিষ্টির দোকান হইতে কিছু পেড়া কিনিয়া ঠাকুরের নিকট পৌঁছালে ঠাকুর উঠিয়া বসিলেন। গাড়ি চলিল। হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ওইটাতে কি আনছ? উত্তরে বললাম, মায়ের ভোগের জন্য টাটকা পেড়া আনিয়াছি। ঠাকুর বলিলেন, ভালো, দেবতা বাড়ি শুধু হাতে যাইতে নাই, যেইখানে যে দেবতা সেইখানে থাকতে গেলে ওই দেবতারে শ্রদ্ধা ভক্তি করা ভালো। আমি বললাম, যে কোনো দেবদেবী হন, প্রণাম আমিই করি, আমার গুরুমন্ত্র বলেই প্রণত হই, দেব বা দেবীর নাম গন্ধ উচ্চারণ করি না। ঠাকুর বললেন, একই কথা হলো, দেবদেবী বিভিন্ন আকারের প্রকারের ও বিভিন্ন নামের হইলেও মূলত এক। গুরু দত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট থাকেন।
যেহেতু দেবদেবীর নাম ব্যতীত আর কিছুই নন, সব নাম এক ও অভিন্ন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। কালকে আমি আবার ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে আসব। জয় রাম, জয় গোবিন্দ।